আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাসের ঘাটতি সংকটের মূল কারণ, সাংবিধানিক বিতর্ক কমানোর তাগিদ। বিএনপির 237 প্রার্থীর নাম ঘোষণার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ, একদিনের মাথায় মাদারীপুর 1 স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি, সমাজতান্ত্রিক দল ও আম জনগণ পার্টি। 15 নভেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট। নির্বাচনে কাউকে সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাসের ঘাটতি থাকায় বিস্তর আলোচনার পরও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মঙ্গলবার রাজধানীতে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় রাজনীতিবিদরা এমন কথা জানান। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসার বিকল্প নেই। সংবিধান সংস্কার, নির্বাচন, রাষ্ট্রকাঠামো ও গণভোট সহ বিভিন্ন বিষয়ে টানা 270 দিন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। তারপরও সব দলগুলোর পক্ষ থেকে অনেকগুলো বিষয়ে আপত্তি আসে। এর পরিপ্রেক্ষিতে আগামী 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার জন্য সময় বেঁধে দিয়েছে সরকার। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক কোয়ালিশন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, নাগরিক প্রত্যাশা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এই আলোচনায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। তারা বলেন, সাংবিধানিক বিতর্ক কমিয়ে সমাধানে আসতে হবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না মানে, তাহলে সরকারকে সরে যেতে হবে। অ্যান্ড দেন যে পরিস্থিতি হবে, সেই দায়টা রাজনৈতিক দলগুলোকে ভাগ করে নিতে হবে। এছাড়া আর কোনো পথ জনগণের কাছে খোলা থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়ার থেকে আমরা এটুকু বুঝতে পারি যে আমরা সবাই নির্বাচনই চাচ্ছি। আমরা এই যে সংস্কারের যে আলাপটা, সেটা একটা সমাধানের দিকে চাই। অন্য বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে হালকা করার জন্য এখন নানা আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট যে খাইলো সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে, এটার আলটিমেট গোলটা কি? ভাই, প্রথমেই ডক্টর ইউনূস এসে বলতে পারতো যে এই 84টা আইটেম আছে, আপনাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলাম, আপনারা টিকমার্ক দেন, আমরা কোথায় আপনারা একমত কোথায় দ্বিমত, 1 সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট। আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয়। ফান্ডামেন্টাল বিষয় হলো আমি, আমার, আমিত্ব, আমি, আমি করব, আমরা করব, তোমরা কেন, সকলে কেন, এত চাপাচ্ছেন কেন? এই জায়গায় একটা ব্লক লাগছে। এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, পুনরায় আলোচনার সুযোগ না দিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টেই বল ছেড়ে দিচ্ছে। পলিটিক্যাল স্পেকট্রামে যে ডিফারেন্সেসগুলো আছে, সেখান থেকে যদি সবাই ছাড় দিয়ে ঐক্যের জায়গায় আমরা না আসি, তাহলে মাইলেজ নিতে গিয়ে আমরা ওই পুনরায় সংকটটা তৈরি করব। আমরা অনেক বড় একটা পরিবর্তন আনতে চাচ্ছি সংবিধানে। এত বড় একটা পরিবর্তন আনার সুযোগ এক্সিস্টিং সংবিধান আমাদেরকে দেয় না। এখন সংবিধানের বাইরে যখন যে এটা করছি, তখন সেটা চুপ্পু করতে পারে, প্রফেসর ইউনূসও করতে পারে, অন্য আরেকজনও করতে পারে। বাট এটা করার ক্ষমতাটা দিচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। তারা মন্তব্য করেন, দেশের জনগণের স্বার্থে বিভেদ ভুলে সকলের এক হওয়ার বিকল্প নেই। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। চট্টগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা ও চাঁদপুর সহ বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা সড়ক অবরোধ, হরতাল ও বিক্ষোভ করেছে। এজন্য কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, স্থগিত করা হয়েছে একজনের প্রার্থিতা। মাদারীপুর 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণার পরপরই শিবচর এলাকায় বিক্ষোভ করেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকরা। এরপর দলীয় দপ্তর থেকে জানানো হয় যে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। মেহেরপুরের গাংনীতে বিএনপির 2 গ্রুপের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 11টার দিকে গাংনী বাজারে এই ঘটনা ঘটে। মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনকে বিএনপির মনোনয়ন দেয় ক্ষুব্ধ হন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিন্টনের সমর্থকরা। পরে দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা সড়ক অবরোধ ও হরতাল পালন করেছে। মঙ্গলবার সকাল 7টা থেকে 12টা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সোমবার দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেমে আসে শত শত এলাকাবাসী। এ সময় তারা বিএনপি নেতা আসলাম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করায় ক্ষোভ প্রকাশ করেন। মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করায় চট্টগ্রামে অঙ্গ সংগঠনের 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর 3 আসনের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মঙ্গলবার দুপুর 12টায় গৌড়ের শহীদ বড় ময়দান থেকে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। দ্বীপ জেলা ভোলায় 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা পাওয়ায় খুশি নেতাকর্মীরা। জেলা জুড়ে আনন্দ উৎসব বিরাজ করছে। 300টি সংসদীয় আসনের মধ্যে 237টি প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, বাকি আছে 63টি। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপি গণতন্ত্রের নামে দেশে একদলীয় গণতন্ত্র কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা আরও বলেন, বর্তমানে কিছু দল আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করছে। জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে। বিএনপি যদি দল জবরদস্তি করে ইউনুসের সাথে ডিল করে, লন্ডনে তো একটা ডিল হয়েছিল, আবারই বাংলাদেশে হলো ওই ডিলের নতুনভাবে আবারই সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায়, বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে। আবার 31 দফাকে 36 দফা করতে পারে সেই ভাবনাটা আর বিএনপির মধ্যে নাই। তারা আসলে বলে অনেক সময় যে সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের সঙ্গে যে চলতে হবে সেই মানসিকতাটা বিএনপির নাই। এটা হলে তো দেশটাকে সঠিকভাবে আমরা করতে পারবো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং 300 আসনে প্রার্থী দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলতি মাসে দলটি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বলে জানান তিনি। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় নাহিদ এসব কথা জানান। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও, আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি। জুলাই সনদ বাস্তবায়নেও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 2 সপ্তাহের বিদেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে তিনি আরও বলেন, সরকার সহ সব পক্ষ আন্তরিক হলে রাজনৈতিক সংকট সমাধান সম্ভব। 2 সপ্তাহের বিদেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ দলীয় নেতাকর্মীরা। ভিআইপি গেটে সাংবাদিকদের কাছে বিদেশ সফরের বিস্তারিত তুলে ধরেন আমির। আমি আসলে নিজের কোনো প্রয়োজনে দেশ থেকে বের হইনি। আমি বের হয়েছিলাম দেশ এবং জনগণের প্রয়োজনে। যেখানে গিয়েছি জনগণের স্বার্থকে, দেশের স্বার্থকে সামনে রেখেই কথা বলার চেষ্টা করেছি। এক প্রশ্নের জবাবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের চূড়ান্ত তালিকা অচিরেই প্রকাশ করবে জামায়াত ইসলামী। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে, সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। ফেব্রুয়ারিতে জামায়াত নির্বাচন চায় জানিয়ে জামায়াতের আমির বলেন, দলগুলোর মধ্যে অমিল থাকতে পারে কিন্তু বিরোধ নয়। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান খুঁজে নিতে হবে। 1 সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলো বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে
সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। আমরা আশা করি অন্যরা আমাদের এই আহ্বানকে সাড়া দেবেন ইনশাল্লাহ। সৌদি আরবে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে গত 19 অক্টোবর ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামের আমির। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। পুনর্তদন্তে বাদ পড়েছে বাংলাদেশ জাতীয় লীগ। দলগুলোর বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে 15 নভেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়াই আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করা, একক প্রার্থীর আসনে না ভোটের বিধান রাখা, জামানত 50,000 টাকা, নির্বাচনী ব্যয়সীমা 25 লাখ থেকে বাড়িয়ে 60 লাখ করা সহ বেশ কিছু নতুন বিধান যোগ করে সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। মঙ্গলবার সিইসির সাথে সাক্ষাৎ শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির আলোচনা জরুরি ছিল। নির্বাচনী ব্যয়সীমা বাড়ানোই নির্বাচন প্রক্রিয়া মাফিয়া ও বিত্তবানদের ক্লাবে পরিণত হবে। নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। এদিকে কয়েক ধাপে তদন্ত ও অধিকতর তদন্ত শেষে নিবন্ধন পেতে যাচ্ছে নতুন 3টি রাজনৈতিক দল। বুধবার দলগুলোর বিষয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে ইসি বাছাই করে। এরপর জাতীয় লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। পুনঃতদন্তে বাদ পড়েছে দলটি। পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য 3টাকেও বাতিল করা হচ্ছে। ইসির নিবন্ধনের জন্য 143টি দল আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে ঝরে পড়ে 121টি আবেদন। এরপর 22টি দলের সরজমিনে তদন্ত হয়। সেখান থেকে শেষ পর্যন্ত 3টি দলকে বাছাই করেছে ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি আরও জানান, নির্বাচনে নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট আয়োজন নিয়ে আলোচনা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হতে হবে মুক্ত, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর। ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। তিনি জানান, নির্বাচনে অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সেনাবাহিনীও নির্বাচনে নির্বাহী ক্ষমতা ব্যবহার করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টে আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, যারা 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন, তাদের এই নির্বাচনে দায়িত্বে রাখা হবে না। যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব, তারপর আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি দেখি না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না, সেই সময় যদি দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই, তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে। যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে, ওইটা আমরা খুলে দিছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের সময় বিগত 14 বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে 2110 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলো এখন আরও ঝুঁকিতে। এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। জলবায়ু তহবিল বাস্তবায়নে অনিয়ম, দুর্নীতির প্রকৃতি এবং মাত্রা চিহ্নিত করা। এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, এই পরিমাণ বরাদ্দেও গত 14 বছরে হয়েছে মহা দুর্নীতি। প্রয়োজনের সাথে তুলনায় অর্থায়নের গ্যাপ কিন্তু বিশাল। তার সত্ত্বেও যতটুকু অর্থায়ন হয়েছে সেটা কিন্তু সিংহভাগ অনিয়ম দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমাদের 2100 কোটি টাকা অর্থাৎ 248 মিলিয়ন ডলারের মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ, ফলে অভিঘাতে আক্রান্ত মানুষ হয়েছেন বঞ্চিত। এই সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। যারা ক্ষতিগ্রস্ত, যারা বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো এবং সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে টিআইবি। চিহ্নিত করে সকলকে বিচারালয়ে আনতে হবে, তার জন্য কিন্তু। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 3 কার্যদিবসে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 10 নভেম্বর করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই সময় নির্ধারণ করে। এই মামলায় এ পর্যন্ত 11 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় টানা 3 বার সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। মামলাটির 30 আসামির মধ্যে 6 জন গ্রেপ্তার এবং বাকি 24 আসামি পলাতক রয়েছে। প্রমাণের প্রসেস হলো সাক্ষী উপস্থাপন করা। সেই সাক্ষী যখন গত 3টি ধার্য তারিখে উপস্থিত হয়নি, আমরা সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে জামায়াতে ইসলামী এবং নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করা হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। আপিলের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বাতিল করা হয়েছে এই রায়ের মাধ্যমে। এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া, বিচারাঙ্গনের প্রতিই প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন। আশুলিয়ায় বাংলো বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও এয়ার গানের গুলিসহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 4। মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার গাজীরচট এলাকার এম এ মতিনের বাংলো বাড়িতে এই অভিযান পরিচালনা করে র্যাব 4 নবীনগর ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়, ওই বাড়িতে সন্ত্রাসীদের অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় 4 জনকে গ্রেপ্তার করা হলেও বেশ কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ বিপুল সংখ্যক এয়ার গানের গুলি জব্দ করা হয়। সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে 6 জন নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে 3 ও টাঙ্গাইলে দুর্ঘটনায় মারা গেছেন 2 জন।
মঙ্গলবার দুপুর 2:30টার দিকে নোয়াখালীর কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কদমতলীতে রয়্যাল পরিবহনের একটি ঢাকামুখী বাসের সাথে সিলেটগামী এনা পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক ও যাত্রী সহ 2 জন নিহত হয়েছেন। ভিসা আবেদনে জালিয়াতির কারণে বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে কানাডা সরকার। দেশটির গণমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগ এবং বর্ডার সার্ভিসেস এজেন্সির কর্মকর্তারা মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের লক্ষ্য হচ্ছে ভ্রমণ ভিসার জাল আবেদনগুলো চিহ্নিত ও বাতিল করা এবং এজন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করা। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও বাংলাদেশ থেকে যাওয়া ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা ঘটছে। এদিকে পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় 75% ভারতীয় শিক্ষার্থীর আবেদন ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে কানাডা প্রশাসন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় ভোট গ্রহণ শুরু হয়, যা শেষ হওয়ার কথা স্থানীয় সময় রাত 9টায়। শহরের শীর্ষ এই পদের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বছর বয়সী গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী এন্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ হয়েছে 25 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত। এ সময় প্রায় 7,35,000 ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচনের পর সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। এদিকে মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে টাইফুন কালমেঘের আঘাতে অন্তত 26 জন নিহত হয়েছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে বহু এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে দেশটির মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে টাইফুন কালমেঘে আঘাত হানতে শুরু করে। সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়েছে। বন্যার কর্দমাক্ত পানির তোড়ে ভেসে গেছে গাড়ি, ট্রাক, এমনকি বিশাল আকারের কন্টেইনারও। ভূমিধসের কারণে অনেক সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কেবল সেবুতেই 21 জন মারা গেছে। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচাতে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে 5 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এছাড়া 45 ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে দখলদার দেশটি। সোমবার সন্ধ্যায় মুক্তি পান ওই 5 ফিলিস্তিনি। পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য আল-আকসা হাসপাতালে নেওয়া হয়। এর আগে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের কাছে আরও 45 জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত মোট 270টি মরদেহ গাজায় ফেরত এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ফেরত পাওয়া অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সোমবার রাফার উত্তরে ইসরায়েলি সেনাদের গুলিতে 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেপালের হিমালয়ের একটি চূড়ায় তুষার ধসে 5 বিদেশি পর্বতারোহী ও 2 নেপালি গাইড নিহত হয়েছেন। সোমবার দোলাখা জেলার বেস ক্যাম্পের কাছেই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে 4900 মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে আরও 8 জন আহত হয়েছে। নিহত 5 বিদেশির মধ্যে 2 জন ইতালীয়, 1 জন কানাডীয়, 1 জন জার্মান ও 1 জন ফরাসি নাগরিক। গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি ও মাত্রাতিরিক্ত তুষারপাতের কারণে কয়েকশো পর্যটক আটকা পড়েন। ইরাক যুদ্ধের পেছনের মূল ব্যক্তিদের একজন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। নিউমোনিয়া ও হৃদরোগের জটিলতায় স্থানীয় সময় সোমবার 84 বছর বয়সে তার মৃত্যু হয়। রিপাবলিকান নেতা চেনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আধুনিক যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে তাকে সবচেয়ে ক্ষমতাধর ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে দেখা হয়। ডিক চেনি ছিলেন 2003 সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। তিনি দাবি করেছিলেন, সাদ্দাম হোসেনের ইরাকের কাছে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠছে। যুদ্ধে ইরাক ধ্বংসস্তূপে পরিণত হয়। সাদ্দাম হোসেনের পতন ঘটে, কিন্তু গণবিধ্বংসী কোনো অস্ত্রের অস্তিত্ব মেলেনি।
খেলার খবর, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ সিরিজের স্কোয়াডের বেশিরভাগই নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাইম হাসান। দলে ফিরেছেন মুশফিকুর রহিম। আগামী 6 নভেম্বর ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। 8 নভেম্বর থেকে অনুশীলন শুরু করা আইরিশদের বিপক্ষে 11 নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি 19 নভেম্বর থেকে ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের জন্য 5টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিসিবি। এই আসরে দল পেতে 11টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে 9টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনায় বসে বিসিবি। মঙ্গলবার সভা শেষে চূড়ান্ত 5 দলের নাম ঘোষণা করেছে বিসিবি। চূড়ান্ত 5 দল হলো রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম। শেষ পর্যন্ত বাদ গেছে কুমিল্লা ও বরিশাল। চলতি মাসের 17 তারিখ হবে প্লেয়ার্স ড্রাফট, আর বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজনৈতিক দলের মধ্যে বিশ্বাসের ঘাটতি সংকটের মূল কারণ, সাংবিধানিক বিতর্ক কমানোর তাগিদ। বিএনপির 237 প্রার্থীর নাম ঘোষণার পর বিভিন্ন স্থানে বিক্ষোভ। একদিনের মাথায় মাদারীপুরে 1 স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি, সমাজতান্ত্রিক দল ও আম জনগণ পার্টি। 15 নভেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট। নির্বাচনে কাউকে সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইন শৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।